আদ্রিয়ান আবারও অশান্ত কণ্ঠে বলল, জানি, আমি সবটা জানি, কিন্তু ওদের সাথে তোমাকে একা ছাড়তে আমার ভয় হচ্ছে জানেন। আমার মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে তোমায় হারিয়ে ফেলবো। আমায় একটু বুঝবে প্লিজ? তুমি গাড়িটা একটু পার্ক করে আমাকে তোমার লোকেশন পাঠাও, আমি এখনই আসছি। বেশি ওয়েট করব না, বিশ্বাস করো, আধা ঘন্টার মাঝেই পৌঁছে যাব। বরাবরের ন্যায় বিরক্ত হলো অর্পণা। তার কেন যেন অতিরিক্ত কেয়ারগুলো বিষাক্ত মনে হয়। তবুও অন্যের সামনে রুড বিহেভ করবে না বলে ভদ্রতার সাথে বলল, দেখুন, আমি একটা কাজে যাচ্ছি, কাজ শেষ হলেই ফিরে আসবো। আপাতত ড্রাইভিং সিটে বসে আছি আমি। এভাবে বারবার কল আসলে তো অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি নিশ্চয়ই চান না আমি এই বয়সে পরলোক গমন করি। সো রাখছি এখন। বলেই ফোন কেটে মোবাইলটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিল অর্পণা। আবারও ব্যস্ত রাস্তা ধরে নিজের গতিতে ছুটে চলেছে গাড়িটি। বিহান কিছুক্ষণ থম মেরে বসে থেকে কিসব যেন ভাবল। ভাবনা শেষ করে অর্পণার দিকে তাকিয়ে প্রশ্ন করল, লোকটা কে? সম্ভবত আপনি আনম্যারিড। আমি কি ধরে নেব উনি আপনার বয়ফ্রেন্ড? অর্পণা সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল। না, উনি আমার কেউ হয় না। বিহান ঠোঁট কামড়ে দ্বিধান্বিত কণ্ঠে বলল, কথাবার্তা শুনে মনে হলো লোকটা আপনার প্রতি খুবই কেয়ারি, অথচ আপনি বলছেন উনি আপনার কেউ হয় না। স্ট্রেঞ্জ। অর্পণা একবার বিহানের দিকে তাকালো। বিহানের চোখে প্রশ্ন। কি মনে করে যেন অর্পণা ছোট করে বলল, ওনার সাথে আমার একটা অসম্পর্ক আছে, যেটা আমি মানি না, আবার ওনাকে চাইলেও ছুঁড়ে ফেলা যাচ্ছে না। এক কথায় ঝুলে থাকা যাকে বলে আর কি। অর্পণার কথার আগামাথা বুঝল না বিহান। সে অবুঝের মতো করেই বলল, অসম্পর্ক? এটা আবার কেমন সম্পর্ক? অর্পণা বিরক্ত হলো। একটা মানুষ এত প্রশ্ন কিভাবে করতে পারে, তাও একটা অপরিচিত মেয়েকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কাট কাট গলায় বলল, আমি আমার পাপাকেও কোনোদিনও এতটা এক্সপ্লানেশন দিইনি যতটা আপনাকে দিলাম। যতটা বলেছি ততটা নিয়েই সন্তুষ্ট থাকুন। পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করা পছন্দ নয় আমার। বিহান নিজে নিজের প্রতি বিরক্ত। সে যা আশা করছে তা কি আদৌ সম্ভব? কিন্তু চেষ্টা তো করতে হবে, যদি সম্ভব হয়। যদি কোনোভাবে। ভেবেই তপ্ত শ্বাস ফেলে বাহিরের দিকে নজর তাক করল বিহান। বিকাল হয়ে এসেছে। এই সময়টাতে সামনের রাস্তায় খুব জ্যাম থাকে। আজ না থাকলেই হলো। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর এমন একটা জায়গায় এসে গাড়ি থামলো যেটা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। চোখের সামনে জয়পুরহাট কেন্দ্রীয় কবরস্থান লেখাটি দেখে স্থির নেত্রে তাকিয়ে রইল অর্পণা। এর আগে সে কখনো জয়পুরহাট আসেনি, তাই পথঘাট কিছুই চেনে না। এতক্ষণ চলতি পথে কিছু না চিনলেও বর্তমানে সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকা কবরস্থানটি দেখে হুট করে মনটা ভার হয়ে এলো। গতকাল রাতে সেই অস্থিরতা পারুদীপকে পড়ার পর তৈরি হওয়ার মন খারাপগুলো একসাথে জমা হয়ে তার মনটা পুটে আধার নামল। অর্পণার ভাবনার মাঝে একটা লোক এগিয়ে এলো। একদম বিহানের সামনে এসে দাঁড়াতেই বিহান প্রশ্ন করল। সব ঠিক আছে? লোকটা দুদিকে মাথা নাড়িয়ে বলল, 4 দিন ধরে কিছুই খাচ্ছে না, কাছে গেলে মারধর করছে। আগে ভুজুম ভাজুম দিয়ে খাওয়ানো গেলেও এখন পারুকে ছাড়া তিনি কিছুই খেতে রাজি নয়। সারাক্ষণ পারু পারু করেন। আমরা কি সরি আমরা নিরুপায় স্যার। লোকটার কথা শুনে বিহানের চোখ জোড়া ছলছল করে উঠল। মুহূর্তেই চোখের পানি জমা হলো। পারুকে দেওয়া কথা সে রাখতে পারছে না। কিছুতেই কিচ্ছু হচ্ছে না। বিহান বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখে জমা পানিটুকু মুছে নিল। এদিকে সবাই অবাক হয়ে বিহান আর ওই লোকটাকে দেখছে। তার মানে ওরা যা ভাবছে তাই সঠিক। পারুকে হারিয়ে দীপ মানসিক ভারসাম্য হারিয়ে এখানে পড়ে আছে। কিন্তু দীপদের তো টাকার অভাব নেই। তাহলে এমন একটা জায়গায় কেন ফেলে রেখেছে? তারা চাইলেই তো ভালো কোনো হসপিটালেও রাখতে পারত। মনে যাওয়া প্রশ্নটুকু পল্লব করেই বসলো। আপনাদের তো টাকার অভাব নেই, তাহলে নিজের ভাইকে এমন একটা জায়গায় রাখার কারণ কি মিস্টার মির্জা? আপনারা চাইলে ওনাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারতেন। বিহান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসতে চাইল। পরক্ষণেই আবার চোখ ভিজে উঠল। সে হালকা ভাঙা কণ্ঠেই বলল, বহু চেষ্টা করেছি, সম্ভব হয়নি। সেসব বিরাট কাহিনী। আগে ভিতরে চলুন, তারপর সবটা বলছি।
চার দেয়ালের একটা স্যাঁতস্যাঁতে রুমের মেঝেতে হাঁটু ভাঁজ করে আছে একটা লোক। তার চুলগুলো বেশ লম্বা আর প্রচণ্ড জট পাকানো। দূর থেকেই বোঝা যাচ্ছিল বহুদিন এই চুল কেউ ছুঁয়েও দেখেনি। পরনে একটা ছয়রঙা ময়লা টি শার্ট, পিছনের অনেকগুলো জায়গার টুকরো টুকরো হয়ে ছিঁড়ে আছে। নিচে বোধহয় ট্রাউজার পরা দেয়ালের দিকে ফিরে থাকার দরুন পোশাকটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। লোকটা দেয়ালে কি যেন আঁকিবুকি করছে। অর্পণা গাঢ় দৃষ্টিতে পুরো ঘরটা স্ক্যান করলো। একটা রুমের তো চারটা দেয়াল থাকে, সেই চার দেয়ালে কী সব যেন লেখা। সন্ধ্যার নরম আলোয় তেমন কিছুই বোঝা যাচ্ছে না। বিহান এগিয়ে গিয়ে টিমটিমে লাল আলোর বাতিটা জ্বালিয়ে দিল। পুরো রুমে আলো জ্বলে উঠতে চমকে উঠল অর্পণা। লোকটা যেখানে বসে আছে তার ঠিক সামনে খুব বড় করে তার ছবি আঁকা। ছবিটা কোনো শিল্পের রং তুলি দিয়ে আঁকা শিল্পকর্ম নয়, এটা এক প্রেমিক পুরুষের ভালোবাসার পরশ দিয়ে আঁকা প্রেম চিত্র। অর্পণার সাথে সাথে ইরা, পল্লব, রাত্রি, অরুণও অবাক চোখে তাকিয়ে রইল। এটা তো অর্পণার ছবি। তার মানে বিহান ঠিকই বলেছিল, অর্পণা আর পারুর মাঝে তেমন কোনো তফাৎ নেই। সবাই একবার অর্পণাকে দেখছে, আরেকবার ওই ছবিটা। এটা কিভাবে সম্ভব? এমন মিল শুধু যমজ বোনদের মাঝে পাওয়া যায়, কিন্তু অর্পণা আর পারুর বয়সের তো 4 বছরের ডিফারেন্স। সেম এজও যদি হতো তাতে কি? পারু হচ্ছে হামিদ হোসেনের মেয়ে আর অর্পণা হচ্ছে আশাদ জামানের মেয়ে। দুজন দু মেরুর মানুষ। এতটা মিল আল্লাহ কেনই বা দিলেন? আর ওই ডায়েরিটা অর্পণা কেন পেল? অন্য কেউ তো পেতে পারত। এত বছরেও কেউ কেন পেল না? না না, এটা তেমন আহামরি কোনো বিষয় নয়, কারণ গত 15 বছর ধরে লাইব্রেরির বই এক্সচেঞ্জ করা হয় না। ওরা যেহেতু বইয়ের লিস্ট করতে গিয়েছে, তাহলে তো ওরাই পাবে। অন্য কেউ লিস্ট করলে নিশ্চয়ই অন্য কেউই পেত। অর্পণা নিজের আলোকে গড়া পারুর ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার কেমন যেন অনুভূত হচ্ছে, নিজেকে দায়ী মনে হচ্ছে। কেন হচ্ছে এমন সে নিজেও জানে না। ওর মনটা হুট করে ওর ছবির মেয়েটাকে নিজের সাথে গুলিয়ে ফেলছে। পারুর জায়গায় নিজেকে রাখতে চাচ্ছে। অর্পণা কি তবে নিজেকে দ্বীপের প্রেমিকা রূপে ভাবতে চাচ্ছে? শেষ ভাবনাটা মনে আসতেই সম্বিত ফিরল অর্পণার। সে এসব কী ভাবছে? এসব অবান্তর ভাবনাগুলোকে অবান্তর হিসেবে ঘোষণা করে পুরো ঘরটা স্ক্যান করলো। ঘরের প্রতিটি কোনায় কোনায় পারু, পারু আর পারু। নামের ফাঁকে ফাঁকে কিছু বড় লেখাও আছে, যেমন নিষ্ঠুর মায়াবতী, তোর মায়ার চেয়ে অধিক যন্ত্রণা স্মৃতিতে লুকিয়ে। আমার অবাধ্য প্রেমিকা, আমার হলো না, আমাদের সংসার হলো না। ভালোবাসা হলো, তবে ভালো থাকা হলো না। তুই বেঈমান পারো, আমার সাথে বেঈমানি করে পালিয়েছিস। তুই হিনে একটা জীবন জাহান্নামের সমান। সে ভালোবাসেনি, কথা রাখেনি, অথচ তার কথা রাখতে গিয়ে আমি বিবাগী। খারাপ পুরুষ ভালো নেই, অবাধ্য তুই, বড্ড অবাধ্য। আমাদের সংসার হলে খুব মন্দ হতো। ছোট সংসার, সংসার। পারু, 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 পারু। প্রতিটি লেখার রং কেমন কালচে খয়েরি হয়ে আছে। অর্পণা ধরতে পারল না এটা কি দিয়ে লেখা। এমনকি পারুর ছবিটার রঙও এমন কালচে খয়েরি রঙের। এমন রং তো তখনই হয় যখন রক্ত শুকিয়ে যায়। তার মানে কি দ্বীপ? আর ভাবতে চাইল না অর্পণা। ভাবতে গেলেও তার কষ্ট হচ্ছে। এতটা কষ্ট তার কখনো অনুভূত হয়নি, কারোর জন্য না। শুধু একবার হয়েছিল, তাও ওই বেইমান মহিলার জন্য। তারপর আর কারোর জন্য এমন হয়নি। তাহলে দ্বীপের জন্য এত কষ্ট হওয়ার কারণ কি? শুধুমাত্র ওর চেহারাটা পারুর মতো দেখতে বলি? অর্পণা যখন গভীর ভাবনায় নিমজ্জিত, তখন একটা স্টিলের গ্লাস ছুটে এসে অর্পণার কপাল বরাবর লাগলো। ব্যথাতুর শব্দ করে কপাল চেপে ধরল মেয়েটা। ইরা তাড়াহুড়ো করে অর্পণাকে আগলে নিল।
গ্লাস লাগার ফলে কপালের কিছুটা অংশ কেটে গিয়েছে, সেখান থেকে হালকা রক্ত বেরিয়েছে বোধহয়। কিন্তু সেসবে মন নেই অর্পণার। সে তাকিয়ে আছে সেই লোকের পানে। অগোছালো চুল, দাড়ির ফাঁকে স্নিগ্ধ মুখখানায় কেমন ময়লার আস্তরণ পড়ে আছে। দেখে মনে হচ্ছিল কতদিন ওই মুখে পানির ছাপটা পড়ে না। বিড়াল চোখা নয়ন দুটোতে যেন মোহমায়া কাজ করছে। পারু ঠিকই বলেছিল, ওই চোখে যে একবার চোখ রাখবে সে সাথে সাথে হিপনোটাইজড হয়ে যাবে। অর্পণার কপালে ব্যথা যন্ত্রণাকে ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দীপের চোখের দিকে। স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে আকস্মিক আলো জ্বলে ওঠায় বিরক্ত হলো দীপ। সে কল্পনায় মায়ের সাথে কথা বলছিল, হাজারটা অভিযোগ করছিল তার অবাধ্য প্রেমিকের নামে। মা শুধু চুপচাপ শুনে, তাকে কিছুই বলে না। সে মাত্রই মায়ের কাছে জানতে চাচ্ছিল পারু আবার কখন আসবে, কতদিন হয়ে গেল আসছে না কেন। মা মাত্রই জবাব দিচ্ছিল, তখনই লাইট জ্বলে উঠায় সহ্য করতে না পেরে আলো জ্বালানো অধিকারের দিকে গ্লাসটা ছুঁড়ে মেরেছে। পিছন থেকে অনেকগুলো মানুষের আনাগোনা টের পেয়ে ভয়ে ভয়ে ফিরে তাকালো দীপ। তাহলে কি তাকে আবারও এখান থেকে নিয়ে যেতে এসেছে? কিন্তু সে তো যাবে না। পারু আছে এখানে, সে পারুর কাছেই থাকবে। ভয়ে রাগে জিতে পাশে থাকা স্টিলের প্লেটটা সবার উদ্দেশ্যে ছুঁড়ে মারতে নিতেই চোখের সামনে পারুকে দেখে বোকার মতো তাকিয়ে রইল। পরপরই কিছু একটা মনে হতেই রেগে গেল, তেড়ে গেল পারুর দিকে। দীপ তেড়ে এসে অর্পণাকে ইরার থেকে টেনে নিয়ে গোছালো চুলগুলো খামচে ধরল। চুলের ব্যথায় কোকিয়ে উঠল অর্পণা। ওর 22 বছরের জীবনে কেউ কখনো আঘাত করেনি, তবে এমন নয় যে সে আঘাত পায়নি। যতটা আঘাত পেয়েছে সবটা নিজে থেকে করা। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পেয়ে চুলের ব্যথায় মুখ চোখ লাল হয়ে উঠল। অর্পণা ব্যথায় কোকিয়ে উঠে বলল, লিভ মাই হেয়ার। উফ, ছাড়েন দীপ, ব্যথা পাচ্ছি। আল্লাহ। দীপ তেড়ে এসে অর্পণাকে ইরার থেকে টেনে নিয়ে গোছালো চুলগুলো খামচে ধরল। চুলের ব্যথায় কোকিয়ে উঠল অর্পণা। ওর 22 বছরের জীবনে কেউ কখনো আঘাত করেনি, তবে এমন নয় যে সে আঘাত পায়নি। যতটা আঘাত পেয়েছে সবটা নিজে থেকে করা। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে আঘাত পেয়ে চুলের ব্যথায় মুখ চোখ লাল হয়ে উঠল। অর্পণা ব্যথায় কোকিয়ে উঠে বলল, হোয়াট হ্যাপেন? লিভ মাই হেয়ার। উফ, ছাড়েন দীপ, ব্যথা পাচ্ছি। আল্লাহ। দীপ পাত্তা দিল না সেসবে। আর একটু শক্তি প্রয়োগ করে অর্পণার চুল টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তেল কই? তোর মাথার তেল কই? এসব কি পড়ছিস তুই? দীপকে এমন করতে দেখে দৌড়ে এলো বিহান। দীপের হাত ধরে টেনে বলল, জোহান ছাড়, ও পারু না, ও অর্পণা, ছাড় ভাই। দীপ তীব্র রাগে কটমট করে বিহানের দিকে তাকালো। সেই দৃষ্টিকে পরোয়া না করে দীপের থেকে অর্পণাকে ছাড়াতে চাইলে দীপ ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তৎক্ষণাৎ অরুণ আর পল্লব এগিয়ে এলো, ওদেরকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল দীপ। এদিকে ব্যথায় কাতরাচ্ছে অর্পণা। দু হাতে শক্তি প্রয়োগ করেও চুল থেকে দীপের হাত সরাতে পারছে না। বিহান আবার এগিয়ে আসতে নিলে অর্পণার কথাই থেমে গেল। অর্পণা একদম পারুর মতো করেই বলল, সরি বেবি, সরি। আর বলবো না এসব, মাফ করে দাও। সরি সরি। চুলটা ছাড়ো প্লিজ, মাথা যন্ত্রণা হচ্ছে। মাথায় যন্ত্রণা হচ্ছে। কথাটুকু কানে পৌঁছাতেই দীপের মানসপটে কিছু আবছা চিত্র ভেসে উঠল। পারুর মাথায় ধরে চিৎকার করা, চুল খামচে ধরে চিৎকার করা, প্রতিটি চিৎকার যেন দীপের কানে বাজছে। সে দ্রুত অর্পণার চুল ছেড়ে দিল। হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে বিচলিত কণ্ঠে বলল, পারু, বেয়াদবের বাচ্চা, এসব কি পড়েছিস? ব্যথা ব্যথা করছে? আবার চলে যাবি? ছেড়ে যাবি? বেইমানি করবি? পারু, মরে যাবি? শক্তপোক্ত অর্পণা নিজের স্বভাবের বাহিরে গিয়ে বোকা বোকা মুখ করে হালকা পলক ঝাপটে বলল, যাবো না, শান্ত হও। আমি কোথাও যাবো না, তোমার সাথেই থাকবো। রিল্যাক্স। শান্ত হলো না দীপ। সে অর্পণার কপাল ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ক্ষত স্থানে চোখ যেতেই সেখানে হাত ছোঁয়ালো।
ব্যথায় কোকিয়ে উঠল অর্পণা। ওর ব্যথাতুর শব্দ শুনে ওকে শক্ত করে জড়িয়ে ধরল দীপ। অর্পণার এবার অস্বস্তি লাগছে। তখন ছাড়া পাবার জন্য পারুর মতো অ্যাক্টিং করলেও এখন লোকটার গা থেকে আসা সিগারেটের বিদঘুটে গন্ধে তার বমি পাচ্ছে। ছি ছি, এই লোকের এই বিদঘুটে ঘ্রাণ পারু কিভাবে সহ্য করত? বলতে হবে মেয়েটার দম আছে, তার আবার এত দম নেই। সুতরাং তাকে এই বিদঘুটে লোকটার থেকে ছাড়া পেতে হবে। অগত্যা দ্বীপের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে তৎক্ষণাৎ দ্বীপ জ্ঞান হারিয়ে অর্পণার উপর ঢলে পড়ল। সাথে সাথে দ্বীপকে আগলে নিল সবাই। বিহান, অরুণ, পল্লব একসাথে দ্বীপকে ধরে নিয়ে আলতো করে পাশে থাকা ছোট্ট 3 হাতের চৌকির উপর শুইয়ে দিল। টানা 4 দিন ধরে খাওয়া নেই, তার উপর হঠাৎ পারুকে সামনাসামনি দেখা, ছুতে পেয়ে হয়তো অবাকতার রেশ কাটাতে পারেনি, যার ফলে সহসাই জ্ঞান হারিয়ে পড়ে যায় দ্বীপ। অর্পণা এগিয়ে গিয়ে দ্বীপের মাথার কাছে বসল। পরপর বিহানের দিকে তাকিয়ে বলল, আপনার ভাইয়ের কথাবার্তা, আচার আচরণে ওনাকে পুরোপুরি পাগল বলা যায় না। পারোর অনেক স্মৃতিই মনে আছে দেখছি, কথা বলার শক্তিও আছে, আগের মতো রাগও দেখায়। তাহলে এখানে কেন রেগেছেন? আপনাদের উচিত ওনাকে ভালো একজন ডক্টর দেখানো, নয়তো এভাবে থাকতে থাকতে একদিন উনি সত্যিই পুরোপুরি পাগল হয়ে যাবেন। সেই লোকটা দৌড়ে গিয়ে 5টা মোড়া এনে দিতেই সবাই একে একে সেগুলো টেনে বসে পড়ল। বিহান অর্পণার সামনাসামনি বসে একবার দ্বীপকে দেখে নিয়ে বলল, সুস্থ হতে তো ডক্টরের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু জোহানকে তো সেদিনের পর আর কোথাও নিয়ে যাওয়া যায়নি, শত চেষ্টার পরেও না। অরুণ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কোন দিনের পর? দিনটা শুক্রবার হওয়ায় ভার্সিটি আজ বন্ধ। বিশেষভাবে আদেশ করায় কেরানি এসে লাইব্রেরির দরজা খুলে দিতেই পারুকে নিয়ে লাইব্রেরিতে ঢুকল দ্বীপ। স্টাডি টেবিলে বসে আছে দ্বীপ, তার কোলে এক প্রকার মিশে আছে পারু। মেয়েটা থেমে থেমে বলছে আর দ্বীপ লিখছে। লিখতে লিখতে বারবার চোখ ভিজে যাচ্ছিল দ্বীপের। পারু বলছে তো বলছেই, বলতে বলতে এক পর্যায়ে কাশি শুরু হলো। কাশির সাথে রক্ত বমি, নাক মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছিল। পারুর অবস্থা দেখে দীপ ওকে বুকের মাঝে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, জান, জান, কি হয়েছে তোমার জান? এমন করছিস কেন পারু? আমাকে ছেড়ে যাবি না, খবরদার। ছেড়ে গেলে তোর বাপ মাকে খুন করে ফেলবো আমি। পারু, পারু রে, পারু। দীপ পারুর অবস্থা দেখে সবাই বিচলিত হয়ে পড়ল। বিহান তাড়াহুড়ো করে অক্সিজেন সিলিন্ডারটা হাতে নিয়ে দীপকে বলল, জোহান, কাঁদিস পরে, আগে ওকে নিয়ে হসপিটালে চল ভাই, আমাদের এখানে আসাটা উচিত হয়নি, তাড়াতাড়ি কর, ফাস্ট। বিহানের কথায় টনক নড়ল দ্বীপের। সে পারুকে ওই অবস্থাতেই কোলে নিয়ে ছুটে গেল বাহিরে। সবাই ছুটল ওদের পিছু পিছু। এর মধ্যে ডায়েরি কোথায় গেল, কই পড়ল, কে পেল, সে খবর নেওয়ার মতো মন মানসিকতা কারোরই ছিল না। ওরা যেহেতু 2টো গাড়ি করে এসেছে, সেহেতু প্রথম গাড়িতে পারুকে নিয়ে উঠে বসল দ্বীপ। বিহান তাড়াহুড়ো করে ড্রাইভিং সিটে বসতেই মেঘা তার পাশের সিটে বসলো, আর বাকি ছেলেপুলে সব পিছনের গাড়িতে। পারুর অসুস্থতা ধীরে ধীরে বাড়ছে, সাথে বাড়ছে রক্ত বমি। বিহান হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে ছুটে চলেছে। দীপ রুমাল দিয়ে বারবার পারুর মুখ মুছছে আর পাগলের মতো বলছে, যাবি না, যাবি না পারু, কোথাও যাবি না, মরে যাবো বলে দিলাম। তোর সব সোকল্ড কথা আমি রাখতে পারবো না। পারু, পারু রে, আমি তুই না একা বাঁচতে পারবো না। শোনা পারু, জান আমার। দীপের পাগলামো দেখে পারু নিজের শরীরে কষ্ট ভুলে দীপের গালে হাত রাখল। অত্যন্ত কাতর স্বরে কিছু বলতে নিবে, ঠিক তখনই একটা চলন্ত মালবাহী ট্রাক ওদের গাড়ির দিকে ধেয়ে এলো। গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে বিহান ব্রেক কষতে পারেনি, আর অপর প্রান্ত থেকে ট্রাক ঠিক ব্রেক কষার চেষ্টাও করেনি, বরং ইচ্ছাকৃত গাড়ির এক পাশ এফোড় ওফোড় করে চলে গিয়েছে। ট্রাকটি যে পাশ দিয়ে গিয়েছে সেই পাশে ছিল মেধা, দীপ পারু ছিল মধ্যবর্তী জায়গায়। বিহান হিতাহিত জ্ঞান হারিয়ে গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিয়ে মেধাকে নিজের কাছে টেনে নিলেও
গাড়ির বেশিরভাগ কাজ মেধার মুখ শরীরের বিভিন্ন জায়গায় গেঁথে গিয়েছিল। মেধাকে বুকে নেওয়ার সাথে সাথে বিহানের মাথা গাড়ির জানালায় বাড়ি খায়। তারপর গাড়িটিতে যতবার আঘাত লেগেছে ততবার দুজন আঘাতপ্রাপ্ত হয়েছে। পারু যেহেতু দ্বীপের বুকের সাথে মিশেছিল তাই পারুর শরীরে কোনো আঘাত লাগেনি, তবে দ্বীপের পিঠে বাহুতে কাজ ঢুকে গিয়েছে। মাথার এক পাশে বড়সড় রকমের দুটো কাজ বিঁধেছে, সাথে আঘাত পাওয়াগুলো যেন বিনামূল্যে ছিল। তাদের গাড়িটি ঝটকা খেতে খেতে যখন খাদে পড়ে যাবে তখনই একটা গাছের সাথে আটকে গেল। গাড়িটি যখন স্থির হলো ততক্ষণে বিহান মেধার জ্ঞান নেই, তবে দীপ পারু তখনও সজ্ঞানে। দীপ তার শরীরের ব্যথাকে দূরে সরিয়ে পারুকে সেভাবেই বুকের মাঝে আঁকড়ে রাখল। তার ঠোঁটে খুশির ঝিলিক, সে পারু ঠোঁটে ঠোঁট চেপে ফিসফিস করে বলল, পালাবি? দেখ আমিও আসছি, তোর পিছু পিছু আসছি। তুই যত দূর যাবি আমিও তত দূর যাব। পালাবি কোথায় পারু? দীপ মির্জার থেকে পালানো এত ইজি না। পারু কিছু বলার শক্তি পাচ্ছে না, তার চোখ দুটো বুজে আসছে। সে চোখ বোঝার আগে শুধু ঠোঁট নাড়িয়ে বলল, আমার ভাগ্যের সব সুখ তোমার হোক, তোমার সব দুঃখ আমার হোক। আলবিদা। টানা 3 মাস পর জ্ঞান ফিরে দ্বীপের। এই পুরোটা সময় সে চিকিৎসার আওতায় ছিল। মাথায় বড়সড় কাজ বিধায় সেগুলো বের করতে সার্জারি করতে হয়েছিল। সেসবের প্রভাব কাটিয়ে সুস্থ হতে টানা 3 মাস কেটে যায়। বিহান তখন অনেকটা সুস্থ, তবে মেধার অবস্থা খুব করুণ। মুখে কাঁচ লাগার ফলে মুখের এক পাশটা কেটে ছিন্ন ভিন্ন হয়ে থেতলে গিয়েছে। ভাগ্য ভালো ছিল অ্যাক্সিডেন্টের সময় মেয়েটা চোখ বন্ধ করে রেখেছিল, নয়তো চোখটাও বাঁচানো সম্ভব হতো না। সেই ছিন্ন ভিন্ন মুখ নিয়ে কারোর সামনে আসতে চায় না মেয়েটা। বিহানের সামনে তো একদমই না। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখে, কখনো হাউমাউ করে কাঁদে, আবার কখনো নীরব হয়ে বিছানায় পড়ে থাকে। এই কদিনে মির্জাবাড়ির সকল সুখ স্বাচ্ছন্দ্য হারিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। এটুকু সময়ে মাহিদ মির্জা ছেলের শোকে 2 বার হার্ট অ্যাটাক করেছেন। লাস্টবার অ্যাটাকের পর উনি আজীবনের জন্য প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। মাহিদ মির্জা না থাকায় বিজনেস তখন ডাউনের পথে। শাহিন মির্জা, মাহিন মির্জা নিজেদের কাজ সামলে যতটুকু সময় পারেন অফিসে যান। এদিকে ছেলে মেয়েদের অবস্থা করুন। বাড়ির মেন কর্তা সকলের বটবৃক্ষের এমন দশা। সব মিলিয়ে শাহিন মির্জা, মাহিন মির্জা নিজেদের সামলে কোনো কিছুই সামলে উঠতে পারছেন না। পরিবারের এই করুণ অবস্থায় বাড়ির মহিলাদের রান্নাবান্না, কাজ বাজ সব বন্ধের পথে। বাড়িতে সার্ভেন্ট না থাকলে বোধহয় বাড়ির প্রতিটা মানুষকে খাদ্যাভাবে প্রাণ হারাতে হতো। এদিকে দ্বীপের জ্ঞান ফিরতে সে পারুর জন্য পাগলামি শুরু করে দেয়। তাকে কেন বাঁচানো হলো তার কৈফিয়ত জানতে চায়। ভাঙচুর করতে থাকে। ভাঙচুর শেষ হলে বারবার পারুর কাছে যাওয়ার জন্য জেদ করতে থাকে। শেষে না পেরে বিহান ওকে নিয়ে রাতারাতি জয়পুরহাট পৌঁছায়। কবরস্থানে গিয়ে যেন দ্বীপের পাগলামি আরও বাড়ল। সে কেন পারুকে শেষবার দেখতে পেল না? সে তো পারুর বিয়ে করা স্বামী। পারুর শেষ সাজ তো তার হাতে সাজার কথা ছিল। তাহলে কেন সেই সুযোগ পেল না দ্বীপ? কেন? দ্বীপ এক পর্যায়ে পাগলামির বসে পারুর কবরের মাটি সরাতে শুরু করে। সেদিন বহু কষ্টে ওকে সামলে রেখেছিল বিহান। তারপর টানা 7 দিন বিহান আর দ্বীপ পারুদের বাড়িতেই থাকে। যত দিন যাচ্ছিল দ্বীপের পাগলামি বাড়ছিল। সে রাত দিন পারুর কবরেই পড়ে থাকত। ধীরে ধীরে পারুকে দ্বীপের মা রাহিতা মির্জাকে হ্যালুসিনেট করতে থাকে। বিহান শতবার চেষ্টা করেছে দ্বীপকে জয়পুরহাট থেকে ঢাকা ফিরিয়ে আনার। বহুবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমন্ত অবস্থায় ঢাকাও এনেছে, হসপিটালে অ্যাডমিটও করিয়েছে। এমনও সময় গিয়েছে ওকে বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। তবুও দ্বীপের পাগলামি কমেনি। সারাক্ষণ ভাঙচুর করত, হাত পা কেটে কুটে আহত হয়ে পড়ে থাকত। ঘর থেকে সব আসবাবপত্র ভাঙচুর করার মতো জিনিস সরিয়ে ফেলার পরেও
দীপ দেয়ালে হাত দিয়ে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে জ্ঞান হারিয়ে পড়ে থাকত। কাউকে কাছে ঘেঁষতে দিত না, খাবার খেত না, ওষুধ খাওয়া তো দূর। মেধা আর দীপের করুণ অবস্থায় মির্জা বাড়িতে তখন হাহাকার আর বিষাদের যন্ত্রণা। দীপের সিগারেট খাওয়ার হার আগের থেকে 3 গুণ বেড়েছে। সিগারেট না পেলেও পাগলামি করে। অ্যাটলাস্ট না পেরে এই জয়পুরহাট কবরস্থানে ঘর তুলে তাতে দীপকে রাখা হয়। এখানে আসার পর দীপের পাগলামি কমে। সে সারাক্ষণ চুপ থাকে, বিড়বিড় করে কার সাথে যেন কথা বলে, এক প্রকার অস্বাভাবিক আচরণ করতে থাকে। দীপকে আর কখনোই ঢাকা নিয়ে যেতে পারেনি কেউ। তবে বহু ডাক্তারকে জয়পুর আনা হয়েছে দীপের চিকিৎসা করার জন্য। দীপ সেসব গ্রহণ করা তো দূর, কাউকে কাছেই ঘেঁষতে দেয়নি। কেউ কাছে গেলেই মারধর করত, নিজেকে রক্তাক্ত করত। পারুর কথা বলে মাঝে সাঝে খাওয়ানো গেলেও বেশি দিন দীপ না খেয়ে কাটিয়ে দিয়েছে। মার খাওয়ার ভয়ে কেউ কাছে ঘেঁষতে চাইতো না। এভাবেই পেরিয়ে যায় মাস, বছর, তারপর বছরের পর বছর। দীপের আর ফেরা হয় না। প্রথম বিহান জয়পুরের সপ্তাহ 2-3 বার এলেও এখন প্রতি শুক্রবার ব্যতীত আসা হয়ে ওঠে না। একা হাতে বিজনেস, রাজনীতির সব সামলাতে গিয়ে পরিবারকে তেমন একটা সময়ও দেয়া হয় না। এর মাঝে বছর 4 আগে মেধার জড়তা কাটাতে এক প্রকার জোর করে বিয়ে করে বিহান। কিন্তু মেয়েটা এখনও জড়তায় কুঁকড়ে থাকে। এত বছরেও বিহান ব্যতীত কারোর সামনে মুখ খুলে হাজির হয়নি। বাহিরের পৃথিবীর সাথে মেয়েটার আকাশ পাতাল সমান দূরত্ব। সেদিন মেধা ঠিকই বলেছিল, পারুর জীবনের সাথে সাথে মেধার জীবনটাও থমকে গিয়েছিল। মেধার কোনোদিন সেই ভার্সিটির প্রাঙ্গণে পা বাড়ায়নি, বই ছুঁয়ে দেখেনি, পড়ালেখা করেনি। একটা মানুষের জীবনের খাতিরে মির্জাবাড়ির এখন দুঃখশালায় পরিণত হয়েছে। চারিদিকে শুধু অপূর্ণতা আর অপূর্ণতা। দীর্ঘ বাক্য ব্যয়ের পর থামল বিহান। তার চোখ জোড়া লাল হয়ে গিয়েছে, হাত দিয়ে বারবার চোখ মুছছে। সে তো সবাইকে শর্টকাটে কথাগুলো বলে দিল। এটুকু কথা বলতে 10 মিনিটও লাগেনি। অথচ গত 6-7 বছর ধরে সে এসব দেখে এসেছে। আরও কত ঘটনা রয়েছে যা ব্যক্ত করা সম্ভব হয়ে ওঠেনি। এদিকে বিহানের কথাগুলো শুনে রাত্রি কান্না করতে করতে ঘর ভাসিয়ে দেওয়ার জোগাড়। তার ফোপানো আর নাক টানা শব্দে বিরক্ত হলো পল্লব। অরুণ তো আগাগোড়া পুরো রাত্রিতেই বিরক্ত। এই মেয়েকে নিয়ে সে কিছুই বলতে চায় না। তাই সে রাত্রিকে পাত্তা না দিয়ে বিহানকে বলল, সেদিন যদি ট্রাকটা ইচ্ছাকৃত আপনাদের ধাক্কা দিয়ে থাকে, তাহলে আই গেস কেউ আপনাদের মার্ডার করার প্ল্যান করেছিল। কে করেছিল সেই বিষয়ে কিছু জানেন? বিহান তপ্ত শ্বাস ফেলে বলল, এক্স্যাক্ট বলতে পারছি না, কারণ আমাদের শত্রুর অভাব নেই। তবে আমার সন্দেহ বর্তমান এমপি সমীরণ মণ্ডল এবং তার ছেলে অজয় মণ্ডলের উপর। লাস্টবার দ্বীপের উপর হামলাটা অজয় মণ্ডলই করিয়েছিল। আবার সাবেক এমপি তারিফ খানও করতে পারে, বিষয়টাতে আমি শিওর না। বিহানের কথাটা সহ্য হলো না অর্পণার। সে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, শিওর না? এতদিনেও আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন? একটা অ্যাক্সিডেন্টে আপনাদের পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে, আর আপনি সেই অ্যাক্সিডেন্টের উৎস খুঁজে বের করলেন না? স্ট্রেঞ্জ। আমি ট্রাই করেছি, তবে এখনও তেমন কোনো প্রুফ পাইনি। সেই সাথে পুরো একটা পরিবার, অফিস, রাজনীতি একা একা সামলানোর পর দুদণ্ড শান্তিতে ঘুমানোর সময়টুকুও পাওয়া যায় না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি জোহানকে ছাড়া এক পাও এগোতে পারতাম না, সে আমি বর্তমানে একা একা এতটা সামলাচ্ছি নিজেরও বিশ্বাস হয় না। অর্পণা বিরক্তিতে চযুক্ত শব্দ উচ্চারণ করল। কি এক ঝামেলাযুক্ত কাহিনীতে ফেসে গেল সে। অচেনা লোকগুলোর জন্য মায়া মায়া ফিল হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে মেধার জন্য। মেয়েটার শখের বয়সে নিজের সৌন্দর্য হারালো শুধু এই রাজনীতির ক্যাচালে পড়ে। এই জন্যই রাজনীতি শব্দটা অর্পণার অপছন্দের একটি টপিক। দ্বীপের গোঙানির শব্দে ধ্যান ভাঙল সবার। দ্বীপ চোখ বন্ধ রেখেই পারু পারু করছে। অর্পণার কি হলো কে জানে। ও এক প্রকার মোহাচ্ছন্নের ন্যায় দ্বীপের হাত ধরে বলতে লাগলো, দীপ,
রিল্যাক্স, আমি এখানেই আছি, হ্যাপার হবে না। অর্পণার কথায় চোখ মেলে তাকালো দীপ। কয়েকবার পলক ঝাপটে অর্পণার কোলে মাথা রেখে ওর পেট জড়িয়ে ধরে বারবার পারুর পারুর জপছে, যার ফলে দীপের গরম নিঃশ্বাস অর্পণার পেট ছুঁয়ে যাচ্ছে বারবার। এরূপ কাণ্ডে চরম অস্বস্তিতে পড়ে গেল অর্পণা।